আশা করি দেখতে পাচ্ছ। সবাইকে গুড মর্নিং। আজকে ইন্ট্রোডাকশন টু ডাইং অর্থাৎ ওয়েট প্রসেসিং যেটা বলবো সেটির কিছু অংশ আমরা আগে পড়েছিলাম, কিছু অংশ বাদ আছে, তো সবটা মিলিয়ে আজকে লেকচারটা আমরা শেষ করব। তো প্রথমেই চলে যাওয়া যাক। আমি বোধহয় তোমাদের কাছে অডিয়েবল শুনতে পাচ্ছ সবাই? ওকে, জি স্যার। প্রথমে আমাদের কথা ছিল ডাইং কি, আমরা ডাইং বা কালারেশন কি। তো সিম্পলি আমরা জেনেছি যে কালারেশন বা ডাইং বলতে যেটা বোঝাচ্ছে যে টেক্সটাইল সাবস্টেন্স বা ম্যাটেরিয়ালে কালার অ্যাড করা, সেটি কিন্তু ডাইং বা কালারেশন। বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে, বিভিন্ন ফিনোমেনা, বিভিন্ন মেকানিজম এদের মাধ্যমে সেটা করাকেই আমরা বলতেছি ডাইং। এরপরে আমাদের আলোচ্য টপিক ছিল যে হোয়াট ইজ ডাই। তাহলে ডাই কারা? তাহলে যারা আমরা ডাই এবং কালারেন্ট দুটোর পার্থক্য পড়েছিলাম, যে কালারেন্ট মানে হচ্ছে যারা যে কোনো কালার শো করতে পারে তারাই কিন্তু কালার। কিন্তু ডাই বলতে যেটা বোঝাচ্ছে, ডাই এর একটা স্পেসিফিক প্রপার্টিস থাকতে হবে, তাকে টেক্সটাইল ম্যাটেরিয়ালকে ডাই করার ক্ষমতা অর্থাৎ রং করার ক্ষমতা থাকতে হবে, তবেই তাকে কিন্তু আমরা ডাই বলতে পারি। ঠিক আছে? এবং এছাড়াও তার কিন্তু কি থাকছে, ক্রোমোফোর, এক্সোক্রোমো এগুলো থাকছে। ওকে, তাহলে ডাই কি? ডাইকে যদি আমরা চিন্তা করি তাহলে এটা একটা কালার্ড অর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে? তো যেটা বিভিন্ন প্রকার জিনিস ডাই করতে ব্যবহৃত হয় বা রং করতে ব্যবহৃত হয়, ডাইয়ের ক্ষেত্রে আমরা সেটাকে ডাই। ঠিক আছে? তো এখানে যেটা বলা হচ্ছে যে এক্সোক্রোমো এন্ড ক্রোমোফোর ইজ দ্য মেজর পার্ট অফ এ ডাই। একটা ডাইকে কিভাবে নামকরণ করা হয়, যেমন সিআই রিঅ্যাক্টিভ রেড 1, এটা দিয়ে তার কোন গ্রুপের রিঅ্যাক্টিভ ডাই সেটা বোঝাচ্ছে, কালার ইন্ডেক্স রেড 1। ঠিক আছে? এরকম আমরা যেমন নামকরণ করেছি জীববিদ্যা বা এই ধরনের ইয়েতে, সেই ক্ষেত্রে এখানেও কিন্তু এই ধরনের নামকরণ আছে, হয়তো আমরা পড়বো। ওকে, তাহলে ডাই কি এবং ডাইং কি সেটা দেখেছি। হিস্টোরি অফ ডাইং এর ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা জানি প্রথমে কাপড় হয়, তারপরে সেখানে আঁশ উৎপন্ন, মানে আঁশ আবিষ্কার হয়, সেখান থেকে কাপড় হয়, তারপরে না রঙের ব্যাপার স্যাপার আসবে। প্রথমের দিকে ন্যাচারাল ডাই গুলো প্রচুর পরিমাণে ব্যবহৃত হতো, কিন্তু নানা প্রকার প্রবলেমের কারণে, যেমন ফাস্টনেস প্রপার্টিস থেকে শুরু করে অন্যান্য সার্ভিসেবিলিটি প্রপার্টিস গুলো ভালো না থাকার কারণে। স্যার বিচিটা কি স্যার? বিচিটা আসলে কি স্যার? বিফোর ক্রাইস্ট, খ্রিস্টের জন্মের পূর্বে। ঠিক আছে? এখন তো কি করা হলো, এই পরবর্তীতে তখন আমরা ন্যাচারাল ডাই থেকে ইয়েতে চলে গেলাম, সিনথেটিক ডাইতে চলে গেলাম, যেটা উইলিয়াম হেনরি পার্কিন 1856 সালে বলা হচ্ছে মেভুডাউ, সেটাকে কমপ্লিটলি সিনথেটিক ডাই বলা হচ্ছে। এর আগেও 1834 সালে যে অ্যানিলিন ডাই সেটি উদ্ভব হয়। তো উইলিয়াম হেনরি পার্কিনেরটাই মূলত প্রথম সিনথেটিক ডাই হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি পায়। তো এই যখন সিনথেটিক ডাই উৎপন্ন হলো, এই সিনথেটিক ডাইগুলো কিভাবে উৎপন্ন হয়, যে ন্যাচারাল সাবস্টেন্স গুলোকে সিনথেসিস করে নতুন কিছু তৈরি করা হয়। তো তখন আসলে যেহেতু এটা মানুষ তৈরি করছে, প্রপার্টিস গুলো অনেকটাই মানুষ নিয়ন্ত্রণ করে, যার ফলে যেটা হলো যে ন্যাচারাল ডাই সমূহ থেকে এই ডাইগুলো তখন বেশি ব্যবহৃত হওয়া শুরু করলো। এখন পর্যন্ত বেশি ব্যবহৃত হচ্ছে, কিন্তু ঝামেলা যেটা হচ্ছে, এনভায়রনমেন্টালি এটা প্রচুর পরিমাণে পলিউশন ঘটাচ্ছে। তো এই যে ডাইসটা আমরা যদি যখন ডাইং করি, বাতে এটা প্রায় 40% এর মতো থেকে যায়, 50% বা 60% এর মতো ফেব্রিকে যায়, কিন্তু বাকিটা এখানেই থেকে যায়। তো এটা যখন তুমি ইয়ে করছো, ডাইং করছো, এই যে 40% ডাইস সহ ওয়াটার, পানিটা কেমিক্যাল সহ তুমি পরিবেশে ছাড়ছো, যদিও তোমার ট্রিটমেন্ট করার কথা, কিন্তু তুমি হয়তো ট্রিটমেন্ট করছো না। সো এটা কিন্তু প্রচুর পরিমাণে এনভায়রনমেন্টকে পলিউটেড করছে। এবং যে 60% তোমার ফেব্রিকে থাকলো, সেটিও কিন্তু তুমি নানাভাবে ওয়াশ করছো, সেটিও কিন্তু আস্তে আস্তে তোমার আবার পরিবেশে গিয়েই মিটতেছে, কিছু তোমার বডিতে ঢুকতেছে। ঠিক আছে? সিনথেটিক ডাই এটাও কিন্তু বডির জন্য খারাপ। তো যাই হোক, এইভাবে সিনথেটিক ডাই থেকে এখন আসলে সিনথেটিক ডাইসের যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে, সেখান থেকে বিকল্প আবার পরিবেশ ইকো ফ্রেন্ডলি এ ধরনের ডাই যদি আমরা বলি, সেই ক্ষেত্রে তো ন্যাচারাল ডাইসে আবার চলে যেতে হয়। তো ইদানিং কালে আবার কিছু ন্যাচারাল ডাইস নিয়ে কাজ করা হচ্ছে, কিন্তু ন্যাচারাল ডাইসের যে সমস্যাগুলি সেগুলো তো রয়ে গেছে। তো এই সমস্যাগুলি সমাধানে নানাজন নানাভাবে কাজ করছে। আমাদের ইউনিভার্সিটিতেও অনেকেই ন্যাচারাল ডাই নিয়ে কাজ করে। কারণটা দুটো হতে পারে। প্রথমত তারা আসলেই চায় যে সিনথেটিক ডাইসের একটা অল্টারনেটিভ বের করতে, অথবা কারণটা এটাও হতে পারে যে এই যে সিনথেটিক ন্যাচারাল ডাই নিয়ে কাজ করা অপেক্ষাকৃত সহজ, তাই
বিষয়টা কিন্তু মোটেও এরকম নয়। তুমি যদি ন্যাচারাল ডাই নিয়েও কাজ করতে চাও তাও কিন্তু অনেক ভালো কাজ করতে পারো। প্রত্যেকটা ডাইসের সেই যে ডাইস গুলো সিনথেসিস থেকে শুরু করে সেটার ক্যারেক্টারাইজেশন যদি তুমি করো, এই লেভেলের রিসার্চ তো আমাদের হয় না। আমরা বাংলাদেশে যেটা করি যে ডাইস একটা সোর্স খুঁজে বের করি, প্রথমে সোর্স খুঁজে বের করে সেটা দিয়ে ডাইং করে দেন কালার ফাস্টনেস প্রপার্টিজ গুলো দেখে ফেলি। বাট এই কাজটাই যদি তুমি যে প্রথমে সোর্স তুমি সিলেক্ট করছো, সেই সোর্স থেকে ডাইটা বের করে সেই ডাইটার ক্যারেক্টারাইজেশন করলা, যে ডাইটার কেমিক্যাল কম্পাউন্ড গুলো উপাদানগুলো কি কি আছে, দেন সেই ডাইটা আমার ইয়ের সাথে বন্ড করছে কিভাবে, অর্থাৎ এই ধরনের কেমিস্ট্রি গুলো যখন তুমি অ্যানালাইসিস করবা সেটা কিন্তু আমাদের কার্যকর ভূমিকা মানে পদক্ষেপ ফেলবে আগামী দিনের জন্য। তো যাই হোক, আমি চাইবো তোমরাও যদি কাজ করো এই ধরনের কাজ করবা, নট লাইক দ্যাট। ওকে, তো এখন এটাই সিনথেসিস, মানে এখনো তো ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে সিনথেটিক ডাই চলছে। তো এটার বিকল্প আসলে কবে হবে সেটা বলা মুশকিল। এবং ইটিপি যে প্ল্যান্ট গুলো রয়েছে এগুলো তো মালিক যারা আছে তারা ঠিকঠাক মতো ব্যবহার করছে না, যার ফলে আমাদের পরিবেশটা কিন্তু দূষিতই হচ্ছে। তোমরা এর একটা ব্যাপক প্রভাব আসলে বুঝতে পারবা টঙ্গী বা যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলো আছে, সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলোতে গেলেই দেখবা যে পানির রং এবং পানির যে গন্ধ, আসলে যদি কোনোদিন তুমি জ্যামে পড়ে থাকো বা এই এলাকাগুলোতে টঙ্গীতে, তাহলে কিন্তু তুমি এই যে একটা গন্ধ এবং অস্বস্তিকর অবস্থা সেটা আসবে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই পানিগুলোতেই এখন যেমন শীতকাল শাকসবজি চাষ করে তারা, পানিগুলো যখন শুকিয়ে গেল মানে একটু শীতকালে, তো এটার ওই নদীর যে জমিগুলো লোয়ার ল্যান্ড ছিল সেই জমিগুলোর উপরে তো একটা আস্তরণ পড়ে গেল। সেটা কি? ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ডাইস, এগুলোর একটা আস্তরণ পড়ে গেল। তো কিছু লোকজন এইখানে সবজি চাষ করে, সবজি যেমন লাল শাক, তারপর মূলা শাক, এবং সেগুলো অনেক সুন্দর হয় এবং মানুষ কিন্তু সেগুলো কিনে খায়। আলটিমেট মানে এটা কিন্তু উদ্ভিদের ভিতরেও চলে যাচ্ছে। দিস নট সেফ ফর আওয়ার হেলথ। ঠিক আছে, তো যাই হোক, এটা খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। আমরা যদি আমাদের কনসার্ন করতে না পারি আমাদের লাভের জন্য, সুবিধার জন্য, সো এবং আশ্চর্যের বিষয় তারা ওই পানিতেই এই লাল শাক এগুলো চুবিয়ে আবার বাজারে নিয়ে আসতেছে। তো এগুলো খুবই ভয়ঙ্কর। ওকে, এখন যতই তুমি বাসায় ধোও এইভাবে তো আর ধোয়া হয় না যে তুমি প্রত্যেকটা করে ধোবে। যাই হোক, এটার ইম্প্যাক্টটা বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা এখান থেকেও কাজ করার জায়গা খুঁজে পাবে। আমি চাই তোমরা বেশি বেশি করে কাজ করো, এখন থেকেই কাজ করো। এখানে নানা সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট হয়তো আছো, সামনে অনেকগুলো সেমিস্টার পার করতে হবে, কিন্তু আমি বলবো যে টেক্সটাইলে যখন পড়তে এসেছো তখন একটু ভালো করে কোমর বেঁধে পড়ো। 8-10 জন যেভাবে পড়ে, 8-10 জন যেভাবে পাস করে ডিগ্রি নিয়ে একটা ফ্যাক্টরিতে চাকরি করে, ঠিক এমনটা বোধহয় না। একটু ডিফারেন্ট চিন্তা করো, এটা তোমার জন্য কল্যাণই বয়ে নিয়ে আসবে, অকল্যাণ নয়। নাও কোশ্চেন ইজ দ্যাট হোয়াই ডাইমলিকুলস আর কালার্ড। ডাইমলিকুল গুলো কালার্ড কেন সেটা আমরা সেদিন আলোচনা করেছিলাম, যে যেহেতু ডাইমলিকুল গুলোর কালার্ড হওয়ার পেছনে কারণ হচ্ছে এর যে অর্গানিক আর ইনঅর্গানিক কম্পাউন্ডস গুলি যে ডাইমলিকুলে থাকে, কেমিক্যাল কম্পাউন্ডস গুলি, অর্থাৎ আমরা যেটাকে বলছি এক্সোক্রোমো এবং ক্রোমোফোর গ্রুপ, এই ক্রোমোফোর গ্রুপটা হচ্ছে যে একটা স্পেসিফিক রে অ্যাবজর্ব এবং রিফ্লেক্ট করতে পারে। এখানে যে পাতার ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সিম্পলি বোঝার জন্য, যদিও এর পরেও আরেকটা থিওরি রয়েছে, তো এটা সিম্পলি বোঝার জন্য যদি আমি বলি যে পাতার ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ যে সবগুলো আমরা জানি সূর্যের আলোতে সবগুলো রঙের সমষ্টি। তো সেই সূর্যের আলো থেকে সবগুলো রং সাদা, তাই সবগুলো রং যখন কোনো ফেব্রিকের উপরে পড়ে সেটা যখন অ্যাবজর্ব করে নেয় তখন সেটাকে আমরা সাদা দেখি। অ্যাবজর্ব করে এবং রিফ্লেক্ট করে, অর্থাৎ যা আসছে তাই চলে যাচ্ছে, তখন সেটা সাদা দেখায়। আবার যদি এই যে সূর্যের থেকে যে আলোগুলো আসতেছে এগুলো, অর্থাৎ আমাদের ভিজিবল তরঙ্গ দৈর্ঘ্য যেটা 380 থেকে 750 ন্যানোমিটার ওয়েভলেন্থ আমরা দেখতেছি, এটাকে যখন পুরোপুরি অ্যাবজর্ব করে নিবে তখন বস্তুটা কালো দেখাবে। অর্থাৎ আমাদের চোখে তো আর নিজস্ব কোনো আলো নেই, সো ওই বস্তুটা থেকে যখন আলো রিফ্লেক্ট হয়ে আমার চোখে আসবে তখনই না আমি দেখতে পাবো। এখন ওই বস্তুটা যদি সম্পূর্ণ আলো অ্যাবজর্ব করে ফেলে তাহলে তো আমি তাকে ব্ল্যাকই দেখবো, তাই না? আবার সে যদি সম্পূর্ণ আলো রিফ্লেক্ট করে তাহলে তো তাকে আমি সাদাই দেখবো। এখন সাদা এবং কালো গেল, স্পেসিফিক কালারের জন্য এখানে যে পাতাটা দেখাচ্ছি যে সেটা সম্পূর্ণ অ্যাবজর্ব করতেছে আর শুধু গ্রিনটাকে ছাড়তেছে, ফলে সে গ্রিন দেখতে পাচ্ছে। এটা প্রাইমারি কনসেপ্ট হিসেবে রাখো, এরপরেও আরো কিছু কনসেপ্ট আছে। ওকে, তাহলে ডাইমলিকুল গুলো কালার্ড কেন? ডাইমলিকুল গুলো কালার্ড এই জন্য কারণ তারা স্পেসিফিক ওয়েভলেন্থের আলোকে অ্যাবজর্ব এবং রিফ্লেক্ট করতে পারে। ক্লিয়ার?
অ্যাবজর্ব এবং রিফ্লেক্ট করতে পারে। এখানে বলা হচ্ছে যে Dimolecules are colored because they are selectively able to absorb and reflect incident light, the visible portion of the electromagnetic spectrum. This is electromagnetic spectrum. Chromophore group in the dimolecule are responsible for selective absorption and reflection in a certain wavelength, and it show color. So exochromo with the chromophore group intensify the color. আচ্ছা, এক্সোক্রোমের কাজ কি সেটা তো আমরা আসতেছি। সো ডাইমলিকুল গুলো কেন কালার্ড আমরা দেখি, আমরা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছি। ওকে, নেক্সট, হোয়াট ইজ ক্রোমোফোর? আমরা যে বললাম যে ডাইসের প্রধান দুটি উপাদান, একটি হচ্ছে ক্রোমোফোর আর একটি হচ্ছে এক্সোক্রোমো। তো দুটি মিলে ক্রোমোজেন বলা হয়। তো ক্রোমোফোর গ্রুপটা আসলে কি, বা ক্রোমোফোরটা কি যেটার জন্য এত কিছু? তো এখানে যে সংজ্ঞাটা আমরা দেখতে পাচ্ছি যে যেটি সাধারণত গ্রিক ক্রোমা শব্দ থেকে এসেছে এবং যেটার অর্থ হচ্ছে কালার, এবং ফোর যেটা ফেরিন অর্থাৎ বিয়ার, অর্থাৎ যে বস্তুটি বা যে সাবস্টেন্সটি কালার বিয়ার করে সেটাকে আমরা বলতেছি ক্রোমোফোর। সো ক্রোমোফোর আর আনস্যাচুরেটেড আর কনজুগেটেড ডাবল বন্ড বা আনস্যাচুরেটেড ট্রিপল বন্ড অর্গানিক কম্পাউন্ডস হতে পারে, রেডিকেল হতে পারে, হ্যাভিং ক্যাপাবল অফ ইলেকট্রন ট্রানজিশন। দিস ইজ দ্য কোশ্চেন। ইলেকট্রন ট্রানজিশন তো আমরা জানি যে ইলেকট্রন যখন অরবিটালের এক অবস্থান থেকে অন্য অবস্থানে যায়, এখানে দেখো আমরা এন থেকে পাই, পাই থেকে সিগমা, পাই থেকে পাই, সিগমা থেকে সিগমা, অর্থাৎ যে কোনোটাতে যেতে পারে। এই যে যখন সূর্যের আলো কোনো বস্তুর উপরে পড়ে, সেই বস্তুর ইলেকট্রন ট্রানজেকশনটা হয়, যার কারণেই কিন্তু আমরা স্পেসিফিক অ্যাবজর্পশন বা রিফ্লেকশনটা দেখতে পারি। প্রথমত বস্তু কালারফুল দেখায়, তার জন্য দায়ী হচ্ছে ক্রোমোফোর, সেই স্পেসিফিক রিফ্লেকশন অথবা অ্যাবজর্পশন করে। কিন্তু এই ক্রোমোফোরের স্পেসিফিক অ্যাবজর্পশন বা রিফ্লেকশনের পেছনে কারণটা কার? কারণটা হচ্ছে এই ইলেকট্রনিক ট্রানজিশনের। ঠিক আছে, ইলেকট্রনের যে স্থানান্তরণ, এটাই কিন্তু আসলে এই সিলেক্টিভ অ্যাবজর্পশন বা রিফ্লেকশনটাকে কন্ট্রোল করছে। ঠিক আছে, so which enable to absorb and reflect the incident electromagnetic radiation within very narrow band of visible light. So when visible light is in the chromophore, hits the chromophore, its loosely held electron, সেখানকার যে বিজোড় ইলেকট্রন আছে, in unsaturated bonds or conjugated chromophore, which causes the absorption of certain incident waves and reflection of certain light waves. তাহলে ডাইসের ক্রোমোফোরে যখন সূর্যের আলো আঘাত করছে, সেখানে যে বিজোড় ইলেকট্রন বা লোজলি হেল্ড ইলেকট্রন গুলো রয়েছে, সেটা ট্রানজেকশন হচ্ছে, যার ফলে সেখানে একটা স্পেসিফিক অ্যাবজর্পশন অথবা রিফ্লেকশন করছে। সো এটাই প্রডিউস কালার অর বিয়ার। এক্সাম্পল হিসেবে যেমন এজো, নাইট্রো, কার্বনাইল গ্রুপ ইত্যাদি, এই সমস্ত গ্রুপগুলোকে সাধারণত আমরা ক্রোমোফোর বলে থাকি, যারা এই ধরনের স্পেসিফিক অ্যাবজর্পশন অথবা রিফ্লেকশন ঘটাতে সক্ষম। ওকে, নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ ক্রোমোফোরস? কি উদ্দেশ্য কি ক্রোমোফোরের? আমরা সেদিন পড়েছিলাম, তারপরেও যদি বলি, এতক্ষণ ধরে তো পড়িয়ে আসলাম যে উদ্দেশ্যটা কি। যে টু কালার ম্যাটেরিয়াল, টু কালার দ্য ম্যাটেরিয়াল অর ম্যাটার, সেকেন্ডলি টু রিডিউস দ্য এনার্জি লেভেল, থার্ডলি ইনক্রিজ দ্য রিফ্লেকশন। সবগুলোই ঠিক আছে, এইটা শুধু একটু বোঝা যাচ্ছে না যে রিডিউস দ্য এনার্জি লেভেল। ওই যে যখন ইলেকট্রন ট্রানজিশন হয় একটা থেকে আরেকটা, তখন কিছু এনার্জির ওঠানামা হয়, সেটাকে রিডিউস করে। ওকে, তো এটা পড়তে গেলে আর একটু ডিপে যেতে হবে আমাদের, আমরা এতটা ডিপ আলোচনা করছি। ওকে, নাও হোয়াট আর দ্য টাইপস অফ ক্রোমোফোর? দুই ধরনের ক্রোমোফোর আমরা পেয়ে থাকি সাধারণত, ইন্ডিপেন্ডেন্ট ক্রোমোফোর এন্ড ডিপেন্ডেন্ট ক্রোমোফোর, আমরা সেগুলো জেনেছি। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্রোমোফোর গুলি কি? যেগুলো একা একাই আমাদের বন্ধুদের ভিতরে থাকে না, যে একা আসলে কনফিডেন্ট পাই না যে দোস্ত তুই আমার সাথে থাকলে আমি এটা করতে পারবো, সো তারা কিন্তু ডিপেন্ডেন্ট। আর ইন্ডিপেন্ডেন্ট আমি একাই পারবো, আমি একাই সাফিসিয়েন্ট। সো এই ধরনের ক্রোমোফোর গ্রুপ যারা নিজেরা একাই কালার শো করতে পারে, তাদেরকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্রোমোফোর গ্রুপ বলছি, যেমন এজো, নাইট্রো, আরে কোথায় গেল, ওকে, এজো, নাইট্রো ইত্যাদি। আর ডিপেন্ডেন্ট ক্রোমোফোর গ্রুপ কি? যখন বলা হচ্ছে এরা কালার একা একাই শো করতে পারে না, তখন সেটাকে, যেমন বেনজোন ফেনল একা একাই সে কালারলেস, বাট যখন এরকম দুটো বেনজোন ফেনল একত্রিত যুক্ত হচ্ছে, তখন সেটা বেনজিল ইয়েলো, এই ধরনের কালার শো করছে। সো হোপ ইউ আর ক্লিয়ার অ্যাবাউট দ্য ডিপেন্ডেন্ট ক্রোমোফোর এন্ড ইন্ডিপেন্ডেন্ট ক্রোমোফোর। নাও হোয়াট ইজ এক্সোক্রোমো? আমি তোমাদের একটা গল্প বলেছিলাম, সেই গল্পটা হচ্ছে কি, যে মনে করো ওই যে বিয়ের কথা, যে বর এবং তার বন্ধুরা, মনে করো বিয়ে বাড়িতে বর হচ্ছে প্রধান, বর হচ্ছে ক্রোমোফোর, তার বন্ধুরা হচ্ছে সঙ্গী সাথী। তো এখন বর ছাড়া তো আর বরযাত্রীর কোনো মাহাত্ম্য নেই, তাই না? তো কিন্তু বরযাত্রী ছাড়া বরের বিয়ে তো হবে, কিন্তু সে আসলে ততটা যে উৎফুল্লতা সেটা ফিল করবে না, তাই না? তো বরযাত্রী আবার তার বন্ধুরা থাকলে সে ততখানি উৎফুল্লতা ফিল করবে। তো এইখানেও ঠিক একইভাবে এক্সোক্রোম হচ্ছে সেই জিনিস বা বস্তু যেটা কিনা
ক্রোমোফোরের সাথে থেকে ক্রোমোফোরের যে কালারটা সেটাকে কালার অ্যাবজর্পশন এবং রিফ্লেকশনের ক্ষমতাটাকে আরো বেশি প্রোন অ্যাপ্রোপ্রিয়েট করে এবং কালারটাকে আরো ইন্টেন্সিফাই করে, বৃদ্ধি করে। ঠিক আছে, ওই যে বরযাত্রীর মতো বলা হচ্ছে the name is derived from the Greek word exine to increase and chroma to color. So an exochromo is a functional group or atoms or organic radicals অনেক কিছু হতে পারে attached to the chromophore which modify the ability of chromophore to absorb light and intensify in the selective absorption and reflection. তাহলে কি করছে, এই যে যখন ক্রোমোফোরটা সিলেক্টিভলি অ্যাবজর্পশন রিফ্লেকশন করছে, এটাকে আরো বেশি প্রোন করছে, আরো বেশি ইফেক্টিভ করছে, স্পেসিফিক করছে। ওকে, so a dimolecule without chromophore lack of intensity of color. This is because of the incident waves would not absorb and reflect selectively as occurs in the presence of chromophore. So chromophore গ্রুপ গুলো কারা, বরের বন্ধু বান্ধব বা ক্রোমোফোরের বন্ধু বান্ধব কারা আমরা একটু দেখি। যে অ্যামিনো গ্রুপ, হাইড্রোক্সাইল গ্রুপ, তারপর কার্বক্সিলিক গ্রুপ, নাইট্রো গ্রুপ ইত্যাদি। এগুলো সাধারণত কোনো একটা ডায়ের স্ট্রাকচার যখন তোমরা অ্যানালাইসিস করবা পড়বা তখন দেখবা যে এই সমস্ত গ্রুপ ক্রোমোফোর গ্রুপ গুলা রয়েছে, তার সাথে এরকম ব্রিজিং গ্রুপ রয়েছে, হ্যাঁ, তারপরে এই ধরনের এক্সোক্রোমো গ্রুপ রয়েছে। ওকে, ডান। নাও হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ এক্সোক্রোমো। আমরা তো একটু আগে জানলাম যে এক্সোক্রোমের কাজটা কি, যে কাজটাই হচ্ছে যে ইন্টেন্সিফাই করা। তো তারপর আমরা আবার একটু দেখে নিই। To increase the color intensity, ভালো কথা। To increase the fastness properties, তো ফাস্টনেস প্রপার্টিসটা ইনক্রিজ করবে। ফাস্টনেস প্রপার্টিসটা কি, আমরা যখন বাজার থেকে একটা শার্ট কিনে নিয়ে আসি বা একটা গেঞ্জি কিনে নিয়ে আসি, সেটা যখন ওয়াশ করি কালার ব্লিডিং হয়, চলে যায়, আমরা বলি যে এটা ভালো না। এটিকেই সাধারণত ফাস্টনেস প্রপার্টিস বলা হচ্ছে। অর্থাৎ ডাইমলিকুল গুলো টেক্সটাইল ফাইবার অর্থাৎ এর সাথে বন্ডিংটা কিভাবে হচ্ছে, টেক্সটাইল ডাইমলিকুল গুলো টেক্সটাইল ফাইবারের সাথে বন্ডিংটা কিভাবে হচ্ছে, এই বন্ডিংটাকে আমরা বলছি ফাস্টনেস প্রপার্টিস। এই বন্ডিংটা যত শক্তিশালী হবে তাহলে যে কোনো প্রকার অর্থাৎ যে কোনো এজেন্ট বা কোনো কিছুর এগেনিস্টে সেই বন্ডটা ছুটবে না, তাই না? তো এটাকে সহজভাবে বোঝানোর কথা যদি বলি, মনে করো তোমার একটা মেয়ের সাথে রিলেশনশিপ আছে এখন, বা তুমি তাকে বিয়ে করেছো বা বিয়ে করবা এখন, তো তোমার পরিবার তাকে মেনে নিচ্ছে না। তো এই যে তোমার পরিবার তাকে মেনে নিচ্ছে না, এটা হচ্ছে তোমার এগেনিস্টে, কিন্তু তুমি তাকেই বিয়ে করবা, এটা হচ্ছে তোমার ফাস্টেস্ট প্রপার্টিস। অর্থাৎ ডাইমলিকুল গুলো বিভিন্ন প্রকার এজেন্ট, সেটা হতে পারে রাবিং ঘর্ষণ, সেটা হতে পারে ওয়াটার, সেটা হতে পারে অ্যালকালি সলিউশন, সেটা হতে পারে সমুদ্রের পানি, সেটা হতে পারে মুখের লালা, এগুলোর এগেইনস্টে তোমার ফেব্রিকের সাথে কাপড়ের বন্ধনটা ঠিক থাকছে কিনা, অর্থাৎ ডাইটা ফেব্রিক থেকে উঠে আসছে কিনা, যেটাকে ফাস্টনেস প্রপার্টিস বলে। তো এটা ইনক্রিজ করে ফাস্টনেস প্রপার্টিস, অর্থাৎ বন্ডিংটা আরো ভালো করে, কালার উঠবে না বা এই ধরনের কোনো প্রবলেম হবে না। যখন টিডিকিউসি পড়বে তখন এই সার্ভিসিবিলিটি প্রপার্টিস গুলো ভালো মতো জানবে, হোপফুলি যে স্যার পড়াবেন বা যে ম্যাডাম পড়াবেন। সো বিকজ দ্য পোলারিটি অফ দ্য এক্সোক্রোমো, পোলারিটি মানে হচ্ছে কি, যে পোলার সাবস্টেন্স বলি, নেগেটিভ পজিটিভ, H2 এর ক্ষেত্রে বা এই ধরনের আমরা যেটা বলে থাকি। সো এক্সোক্রোমো এনেবল টু ফরমেশন অফ দ্য অ্যাট্রাকশন ফোর্সেস বিটুইন ডাইমলিকুল এন্ড ফাইবার পলিমার। সো এটা পোলার করে দেয় এবং সেই সাথে এটা বন্ডিংটা স্ট্রং করে, বন্ড তৈরি করে এক্সট্রা, যেটার কারণে সাধারণত এটি বাড়ে। And increase the solubility. This is another main in terms, main criteria for a dye. সেটি হচ্ছে increase the solubility. আমরা ম্যাক্সিমাম ডাই পার্টিকেল বা ম্যাক্সিমাম ডাই সমূহ সাধারণত ডাইং করে থাকি কিসে, ওয়াটার মিডিয়ামে ডাইং করি বা লিকুইড মিডিয়াম অর্থাৎ একুয়াস মিডিয়ামে ডাইং করে থাকি। তো ম্যাক্সিমামে কিন্তু ওয়াটারই করে থাকি। সো একটা ডাই যত বেশি সলিউবল হবে ওয়াটার একুয়াস মিডিয়ামে, তাতে ডাইং করা কিন্তু আমাদের তত সহজ হবে। সো এটা সলিউবিলিটিও ইনক্রিজ করে। দ্য পোলারিটির কারণে অফ দ্য এক্সোক্রোম টেন্ডস টু পোলার দ্য ডাই। ঠিক আছে, ওকে। নাও এক্সোক্রোমও থাকলেই হবে, তোমার বন্ধু বান্ধব থাকলে তার এন্টিপার্টিও থাকে, সেটাকে আমরা এন্টি এক্সোক্রোম বলছি। তাহলে এক্সোক্রোমের যে কাজ তার উল্টো কাজটা হচ্ছে এন্টি এক্সোক্রোমের। কি কাজ এক্সোক্রোমের? কাজ হচ্ছে ইন্টেন্সিফাই করা। তাহলে এন্টি এক্সোক্রোমের কাজ কি হবে? সেটাকে রিমুভ করা অর্থাৎ ডাল করা, সেটাকে বলা হচ্ছে an anti-exochromo is a functional group of atom which increase the molecular energy level and decrease the color absorption and reflection. So it is called hypochromic shift. এখানে একটা শিফটের কথা আছে, এটাতে আমি আসতেছি। যেমন এক্সাম্পল হিসেবে ক্লোরিন, COH, আমরা বোধহয় এক্সোক্রোমো এবং অ্যান্টি এক্সোক্রোমো কি বুঝতে পেরেছি। এখানে একটা শিফটের কথা হচ্ছে হাইপোক্রোমিক শিফট। এখানে দেখো একটা ব্লু কালারে লেখা আছে যে হাইপোক্রোমিক শিফট এবং ব্যাথোক্রোমিক শিফট। এগুলি আসলে একটু ভিতরের দিকে কথাবার্তা, যে আলোর রশ্মিটা আসলে কোন দিক দিয়ে পাস করছে তার উপরে আমার যে রিফ্লেকশনটা হচ্ছে
তার উপরে আমার এটি সাধারণত ডিপেন্ড করে। যখন এই যে হাইপোক্রোমিক শিফট ব্লু কালারে তোমরা দেখতে পাচ্ছ, সেটা দিয়ে যখন আমরা পাস হচ্ছে তখন সেটি সাধারণত কমছে, এবং ব্যতিক্রমিক শিফটের ভিতর দিয়ে যখন পাস হচ্ছে তখন সেটি সাধারণত বাড়ে। ওকে, তো পরবর্তীতে আমরা যখন আরো ডিপে পড়াশোনা করব, এটাতে ইন্ট্রোডাকশন, তখন কথা বলবো। নাও হোয়াট ইজ ক্রোমোজেন? ক্রোমোজেনটা কি? খুবই সিম্পল, কিছু না। যখন ক্রোমোফোর এবং এক্সোক্রোম একত্রিত অবস্থায় থাকে তখন সেটাকে আমরা ক্রোমোজেন বলি। যেমন যখন পরিবারে কি হয়, বর এবং বউ একসাথে থাকে তখন সেটাকে আমরা সংসার বলি। ঠিক একইভাবে এখানেও একটা কথা বলছি যে এক্সোক্রোমা এবং ক্রোমোফোর গ্রুপ যখন একসাথে থাকে তখন সেটাকে আমরা ক্রোমোফোর বলি, সরি ক্রোমোজেন বলি। ডান। এখানে দেখো এক্সোক্রোমা ক্রোমোফোর গ্রুপ আছে, পুরোটাকে আমরা একসাথে বলতেছি ক্রোমোজেন। নাও all dyes are colored but not all colorants are dye। সহজ করে বললাম যে কালারেন্স মানে হচ্ছে সে কালার শো করে, কালার ইম্পার্ট করতে পারে, ভালো কথা, সে কালার ইম্পার্ট করতেই পারে, কাগজে করতে পারে, টেক্সটাইলে করতে পারে, তা সবগুলোকে আমরা কালারেন্ট বলছি। কিন্তু যে সমস্ত কালারেন্ট শুধুমাত্র টেক্সটাইলে কালার দিতে পারে, শো করতে পারে, সেই সমস্ত সাবস্টেন্সকে আমরা ডাই বলছি। আর ডাই হতে পারে সে ডাই অন্যখানেও কালার দিতে পারে, বাট সকল কালারেন্টস কিন্তু কাপড়ে কালার দিতে পারে না, টেক্সটাইল সাবস্টেন্সে কালার দিতে পারে না। যেমন কাগজে হয়তো কালার দিতে পারছে, কাগজে হয়তো কালার শো করা যাচ্ছে, কিন্তু ফেব্রিকে যাচ্ছে না, তাহলে সেটা ডাই নয়। তাহলে সকল ডাই কিন্তু কালারেন্ট, কারণ সে কালার শো করে, বা যারাই কালার শো করে তারাই কালারেন্ট। বাট টেক্সটাইল সাবস্টেন্সে যারা কালার শো করবে তারাই কিন্তু আমরা কালারেন্ট বলছি, এই ডাই বলছি। ক্লিয়ার? বলা হচ্ছে এখানে একটা উদাহরণ হিসেবে, thus azobenzyne is not a dye even though it is red color and it can be attached to the substance. However, Congo red is a dye, it can be applied on cotton and written by it. মানে তোমার যে পেপসি আছে, কোকা কোলা, কি কালো কালার, এটা এখন কি ঢেলে দিলে কালার হইব না, কিন্তু অর্থাৎ কালার শো তো করতেছে। সো এজোবেনজিন এরকম একটা ডাই যেটি কালার শো করে, বাট এটি ফেব্রিকের গায়ে লাগে না, সো সেটি ডাই নয়, কিন্তু কঙ্গোরের ডাই। ওকে, আশা করি মূল যে কথাটা সেটি বুঝাতে পেরেছি তোমাদেরকে। নাও ক্যারেক্টারিস্টিক্স অফ ডাই। কি কি ক্যারেক্টারিস্টিক্স ডাই এর থাকে সেটি হচ্ছে, যেমন যদিও এখানে সম্পূর্ণরূপে নাই, এখানে কিছু ন্যাচারাল ডাইস এর ছবিও দেওয়া আছে, আমরা একটু দেখি। তো ডাইস এর ক্যারেক্টারিস্টিক্স কি কি হওয়া উচিত বলে তুমি মনে করো? এতক্ষণ ধরে কিন্তু তুমি পড়ে এসেছো। ইট মাস্ট বি কন্টেনিং ক্রোমোফোর গ্রুপস, থাকতেই হবে। ক্রোমোফোর গ্রুপস মে বি ডিফারেন্ট টাইপস হতে পারে, সেটা এজো, নাইট্রো, নাইট্রোস, নানা প্রকার হতে পারে। Must be soluble in the application medium, usually water, and some point during the coloration process. Must have the capability to enter into the fiber and fabric. Should have the fastness properties. এবং শুধুমাত্র ফাইবার বা ফেব্রিকের ভিতরে প্রবেশ করলেই হবে না। তোমার হয়তো একটা ন্যাচারাল ডাই, অর্থাৎ পালং শাক দিয়ে তুমি হেভি কালার করলা, তোমার ফেব্রিক নিল, কিন্তু একবার ওয়াশ করতে সব চলে গেল, তাহলে তো হবে না। ঠিক আছে? সো শুড হ্যাভ দ্য ফাস্টনেস প্রপার্টিজ। ওকে, এছাড়াও ডাইসের ক্রাইটেরিয়া গাইড ইয়ে থেকে, নেট থেকে নিয়ে তোমরা তোমাদের মতো করে করবা। তোমরা তো এখন আর হ্যান্ড নোট করো না, কি বলা যাবে। নাও the question is that substantivity and affinity. তো সাবস্টেন্টিভিটি এবং অ্যাফিনিটি বোঝানোর জন্য আমি সাধারণত একটা উদাহরণ প্রায় দিয়ে থাকি। সেই উদাহরণটা হচ্ছে যে, মনে করো একজনের আমরা এখানে বিয়ে দিব, মনে করো সাফিরই আমরা বিয়ে দিব। তো সাফির বিয়েটা আসলে দুই ভাবে হতে পারে। কিভাবে হতে পারে? সাফি একটা মেয়েকে পছন্দ করে, অর্থাৎ তার সাথে তার রিলেশনশিপ আছে, যেটাকে আমরা বাংলা কথায় প্রেম বলি, অন্যভাবে কেউ নিও না। সেকেন্ড আরেকটা হচ্ছে সেই মেয়েটাকে সে বিয়ে করলো। সেকেন্ড আরেকটা হচ্ছে যে না, সাফি ভালো, মানে সাফি কারোর সাথে প্রেম বা এই ধরনের রিলেশনে নাই, তার গার্জিয়ান হিসেবে আমরা সবাই তার বন্ধু বান্ধব হিসেবে তাকে একটা ভালো মেয়ে দেখে শুনে বিয়ে দিলাম। ওকে, দুটো কেস, একটা সে প্রেম করে বিয়ে করলো, আরেকটা মানে আগে থেকে জেনে বিয়ে করলো, আরেকটা হচ্ছে সে এটা ইয়ের মাধ্যমে, অর্থাৎ আননোন ভাবে সে বিয়ে করলো। এখন তো দুটোর ক্ষেত্রে কিন্তু সাফি এবং তার স্ত্রীর ভিতরে একটা বন্ডিং সৃষ্টি হবে। তো নরমালি ন্যাচারালি যেটা, তো দেখো দ্বিতীয়টা অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজে সাফির একটু তার সাথে বন্ডিংটা হতে একটু সময় লাগবে, বা একটু পারিপার্শ্বিক অবস্থা সবকিছু মিলে তার একটু সময় লাগবে, কিন্তু প্রথমটার ক্ষেত্রে হয়তো তা লাগবে না। সেজন্য প্রথমটাকে আমরা সাবস্টেন্টিভিটি অ্যাফিনিটি বলছি,
এবং সেকেন্ডটাকে আমরা সাবস্টেন্টিভিটি বলছি। কিরকম? অ্যাফিনিটিটা হচ্ছে ডাই নরমালি ন্যাচারালি কোনো ফাইবারের প্রতি যে আকর্ষণ বোধ করে সেটাকে আমরা অ্যাফিনিটি বলছি। নরমালি ন্যাচারালি যে আকর্ষণ আছে সেটিকে আমরা অ্যাফিনিটি বলছি। সাবস্টেন্টিভিটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে, পিএইচ, টেম্পারেচার ইত্যাদি 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 সৃষ্টি করে যখন কোনো ডাই কোনো ফাইবারের প্রতি আকর্ষিত হয় সেটাকে সাবস্টেন্টিভিটি বলছি। ডান? তাহলে hopefully clear. Now the classification of dyes. আমরা যদি ক্লাসিফিকেশনে যাই তো আমরা সাধারণত ক্লাসিফিকেশনের ক্ষেত্রে গেলে দেখতে পাচ্ছি এখানে আমাদের তিনটা ফর্ম আছে, যে ফিজিক্যাল ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম এন্ড কেমিক্যাল ফর্মে আমরা সাধারণত ডাইগুলোকে ভাগ করতে পারি। ফিজিক্যাল ফর্ম বলতে এটা কি রকম থাকে, এটা কি পাউডার, এটা কি পেস্ট, এটা কি রকম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাউডার, লাম্প, সলিউশন, পেস্ট, হ্যাঁ, গ্রেইন, ফাইন পাউডার, মাইক্রো, আলট্রা ফাইন পাউডার। ওকে। সেকেন্ডলি ক্লাসিফিকেশন অফ ডাইস এর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মে আমরা দেখছি রেডিমেড ডাই, ইনগ্রেইন ডাই। রেডিমেড ডাই মানে সেটা একবারে রেডি করা আছে, জাস্ট অ্যাপ্লাই করব। আর ইনগ্রেইন ডাই মানে হচ্ছে সেটা রেডি নাই, সেটা বাতে রেডি করা হবে, সেটাকে আমরা ইনগ্রেইন ডাই বলছি। তো রেডিমেড ডাইস এর ভিতরে আর কি থাকছে? ওয়াটার সলিউবল, ওয়াটার ইনসলিউবল, দুই প্রকার। তাহলে একগুলো ওয়াটার সলিউবল এর ভিতরে যেমন ডিরেক্ট, অ্যাসিড, বেসিক, রিঅ্যাকটিভ। ওয়াটার ইনসলিউবল এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ভ্যাট, সালফার, ডিসপার্স, মডার্ন। ডান? ইনগ্রেইন ডাই অর্থাৎ যেটা সৃষ্টি করা নাই, তৈরি করা নাই, ইটস নট রেডিমেড, এটা বাতে তৈরি করতে হয়, সেটিকে আমরা যেমন অ্যাজোইক ডাই, অক্সিডেশন কালার, মিনারেল কালার ইত্যাদি। অর্থাৎ কেমিক্যালের রিঅ্যাকশনের মাধ্যমে ডাই সৃষ্টি হবে। ওখানে কোনো ডাই নাই যে রিঅ্যাকটিভ ডাই তুমি নিয়ে আসছো দিয়ে গুলায়া ফেব্রিক ডাইং করবা। কেমিক্যাল আছে, কেমিক্যালের রিঅ্যাকশনের ফলে সেখানে কালার উৎপন্ন হবে, ইন সিটু রিঅ্যাকশন বলা হয়। ঠিক আছে? বাতে যেটা রিঅ্যাকশন করে ডাই উৎপন্ন হবে। নাও পিগমেন্ট কি? পিগমেন্টও হচ্ছে একই ধরনের জিনিস যেটা সিলেক্টিভ অ্যাবজর্পশন এবং রিফ্লেকশন ঘটায়, কিন্তু এই পিগমেন্ট আসলে টেক্সটাইল সাবস্টেন্সের প্রতি কোনো অ্যাফিনিটি বা কোনো সাবস্টেন্টিভিটি শো করে না। এইটাকে আমরা কি করি? এক্সট্রা কোনো সাবস্টেন্স, আঠা, গ্লু, এডহেসিভ ইত্যাদি দিয়ে টেক্সটাইল ফ্যাব্রিকের উপরে লাগাই। ঠিক আছে? বলা হচ্ছে pigment is a substance that can absorb light and reflect light to show color, but it is water insoluble substance. Oh, gulbena. Normally it is used for printing. The presence of binder, okay, adhesive যেটাকে আমরা বলছি। The appearance of the pigment is intimately contact with the color of the source of light, and pigments are water and oil insoluble, natural, synthetic হতে পারে। সহজ করে উদাহরণ যদি বলি, মনে করো তোমার কাছে কি আছে, একটা প্যারাশুটের বোতল আছে, সবুজ ব্লু, এটা তো আর ফেব্রিকে লাগবে না, কিন্তু এটাকে যখন তুমি সুন্দর করে পুঁথির মতো কেটে 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 তোমার ফেব্রিকের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছ, ঘটনাটা এরকম। ঠিক আছে? তাহলে পিগমেন্ট হচ্ছে সেই সমস্ত সাবস্টেন্স যারা রিফ্লেকশন সবই করে, বাট এটা টেক্সটাইল সাবস্টেন্সের প্রতি কোনো অ্যাফিনিটি বা সাবস্টেন্টিভিটি শো করে না। আমরা কি করি? এই ধরনের থিকেনার, এই ধরনের অ্যাডহেসিভ ইউজ করে দেন ইয়ে করে থাকি। ওই যে বিয়ে বাড়িতে ককশিট গুলো ইয়ে করে না, আগে ময়দা লেপতে দেয়, তারপরে যে চিক 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 করে এগুলো ছড়িয়ে দেয়, লাইক। ওকে। ক্যারেক্টারিস্টিক্স অফ পিগমেন্ট বলা হচ্ছে শুড হ্যাভ গুড কাভারিং পাওয়ার, মানে হচ্ছে কভার করতে পারে কিনা যে জায়গাটাতে দিচ্ছি। মিক্সিং ফ্রিলি, মিক্সিং প্রপার্টিস অন্য কেমিক্যালের সাথে। কেমিক্যালি ইনার্ট, সে যদি কেমিক্যালি ইনার্ট না হয় অন্য কেমিক্যালের সাথে বিক্রিয়া করে তো আবার অন্যরকম হয়ে যেতে পারে। রেজিস্ট্যান্স টু অ্যাসিড বা অ্যালকালি, রেজিস্ট্যান্স টু সলভেন্ট, এগুলোতে যেন সে কোনো কিছু না হয়। সুইটেবল ব্রিলিয়ান্স, হার্ডনেস এন্ড স্টেবিলিটি, গুড ওয়েট, লাইট এন্ড অ্যাভারশন রেজিস্ট্যান্স। আসলে এই গুড লাইটটা আসলে তার উপর ডিপেন্ড করে, কিন্তু ওয়েট এন্ড অ্যাভারশন এগুলো সাধারণত আমাদের যে অ্যাডহেসিভটা আমরা ইউজ করছি সেটা ফেব্রিকের উপর থেকে উঠে যাবে কিনা সেটা ডিপেন্ড করছে। should have the good characteristics of for excellent. Okay, these are the characteristics of pigment. এটাও প্রায় 1200 BC থেকে আমরা যদি বলি তখন থেকে শুরু হয়েছে। তো ক্লাসিফিকেশন আমরা চলে যাব সরাসরি। তো এটাকে সাধারণত আমরা তিনটি ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করতে পারি: বায়োলজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক। বায়োলজিক্যাল সাধারণত আমরা নেচার থেকে যেটা পাচ্ছি সেটাকে আমরা বলছি লাইক যে মিমিক্রি,
অ্যাসপারটিসিয়ান, উদাহরণ হিসেবে যেমন ক্লোরোফিল, জ্যান্থান, অ্যাসেন্ড্রোডপসিন, আমরা ওই যে গাজরে দেখি, তারপর ক্লোরোফিল পাতায় দেখি, এগুলোকে সাধারণত বায়োলজি অর্থাৎ প্রকৃতি বা পরিবেশ থেকে সরাসরি যে ইয়েগুলো পেতে পারি। অর্গানিকের ভিতরে যেমন এই অর্গানিক পিগমেন্ট অর্থাৎ অর্গানিক সাবস্টেন্স দিয়ে তৈরি, পিগমেন্ট গ্রেড 17, ইয়েলো, অ্যালজারিন এটসেট্রা। ইনঅর্গানিক সাবস্টেন্স যেগুলো বিভিন্ন প্রকার নাম রয়েছে। ওকে, নাও দ্য কোশ্চেন ইজ থিওরি অফ ডাইং। তোমরা কি এতক্ষণ ধরে বুঝতে পারতেছো? হ্যাঁ হাউ কিন্তু কিছু করছো না কেউ। জি স্যার। জি স্যার। নাও আমরা থিওরি অফ ডাইং করব, অর্থাৎ এই যে ডাইংটা, এই ডাইংটা হচ্ছে কি। ওকে, আমি কি এখানে কিছু দেখিয়েছি? আমার ধরে নাও এটা একটা বাত, এখানে টেক্সটা, আরে ভাই এত সোজা হাত হইলে তো বিপদ না। আচ্ছা ধরে নিলাম টেক্সটাইল ফাইবারটা এরকম। ঘটনাগুলো কি হয়, ডাই পার্টিকেল গুলো কি হয়, এখানে থাকে চারপাশে, থাকে না? তাহলে ডাই ডিসপার্স ইন দা বাথ ফার্স্ট স্টেপ। প্রথমে কি হবে, ডাই পার্টিকেল বাথে গুলানো থাকবে, ডিসপার্স মানে চারিদিকে ছড়িয়ে পড়া থাকবে, তো আবার সলিউবল হতে পারে, নো প্রবলেম। ডাই ইন দা ডিফিউশন লেয়ার, ডাই পার্টিকেল গুলো আস্তে আস্তে তখন কি হবে, ফাইবারের প্রতি আকর্ষিত হবে এবং ডিফিউশন হবে, আসবে। ডাই ইন দা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার, তো এই যে ফাইবার গুলোর আসার সামনে যখন আমরা কটন বা এই ধরনের ন্যাচারাল ফাইবার গুলোকে সাধারণত পানিতে ডিসলভ করি, তাদের এখানে একটা চার্জ সৃষ্টি হয়, নেগেটিভ চার্জ সৃষ্টি হয়। ওকে, ফাইবারের চারপাশে একটা নেগেটিভ চার্জ সৃষ্টি হয় এবং আমাদের যে ডাইসটা সেটিও কিন্তু নেগেটিভ থাকে, ফলে এখানে চার্জের একটা স্তর সৃষ্টি হয়, যেটাকে আমরা বলছি ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার, অর্থাৎ ডাইয়ের চার্জ এবং ফেব্রিকের চার্জ। এই চার্জটা কেটে গেলে ডাই অ্যাবজর্ব ইন দা ফাইবার সারফেস, অর্থাৎ এই বাধা অতিক্রম করে ফাইবার সারফেসে আসলো, অ্যাবজর্ব করলো। তারপর ফাইবার সারফেস থেকে সে কি করছে, ভিতরে প্রবেশ করছে, ডাই ডিফিউজ ইন দা ফাইবার, ভিতরে প্রবেশ করলো। এরপর কি হচ্ছে, ডাই ফিজিক্যালি অর কেমিক্যালি বন্ড ইন দা ফাইবার, ভিতরে প্রবেশ করলো, করে কি হলো, এর সাথে বন্ড তৈরি করলো। তাহলে স্টেপ গুলো কি, প্রথমে ডাই বাইরে আসে, ডাই ডিসপার্স ইন দা ডাইবার, ডাই ইন দা ডিফিউশন লেয়ার আস্তে আস্তে আসছে, ডাই ইন দা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার, এখানে চার্জের একটা লেয়ার থাকে সেটাতে, ডাই অ্যাবজর্ব ইনটু দা ফাইবার সারফেস, ফাইবার সারফেসের আসতেছে, চার্জের লেয়ার শেষ করে ডাই ডিফিউজ ইন দা ফাইবার এন্ড ডাই ফিজিক্যালি কেমিক্যাল বন্ড উইথ দা ফাইবার। তো এখানে আরেকটু বলার আছে, সেটি হচ্ছে আমার যদি এটি ফাইবার হয়ে থাকে, তো যখন ইলেকট্রিক্যাল লেয়ার ভেদ করে ডাই প্রথমে ফাইবার সারফেসে আসবে, সেটিকে সাধারণত বলা হয় অ্যাডসর্পশন। লিখে নাও, অ্যাডসর্পশন মানে অ্যাডজর্পশন, এডিসর্পশন দিয়ে অ্যাডজর্পশন। ওকে, এটা যখন ভিতরে প্রবেশ করে ডাই পার্টিকেল, সেটাকে সাধারণত বলা হয় অ্যাবজর্পশন, এবি, অ্যাবজর্পশন। ওকে, এটা যখন বেরিয়ে যায় এটাকে বলা, অর্থাৎ অ্যাডজর্পশন এবং অ্যাবজর্পশন এই দুটোকে একত্রিত মিলে বলা হয় সর্পশন। সর্পশন অর্থাৎ ডাই প্রথমে ফাইবার সারফেসে আসলো, সেটাকে আমরা অ্যাডজর্পশন বলছি, তারপর ভিতরে প্রবেশ করলো, সেটাকে আমরা অ্যাবজর্পশন বলছি। তাহলে অ্যাডজর্পশন এবং অ্যাবজর্পশন মিলে আমরা সেটাকে বলতেছি সর্পশন, SORPTION, সর্পশন। এইখানে কিছু কিছু ডাই সবগুলোই যে ফাইবারের সাথে বন্ড করবে এমনটা কিন্তু নয়, কিছু কিছু ডাই কি করবে, ফাইবার থেকে বেরিয়েও যাবে, সেটাকে আমরা বলতেছি ডিসর্পশন। তাহলে সর্পশনের বিপরীত কি হবে, ডিসর্পশন। ওকে, তাহলে ঘটনাগুলো কি কি হচ্ছে, ডাই প্রথমে ডিসলভ হচ্ছে, ডাই ডিসলভ হওয়ার পর সেটা ডিফিউশন লেয়ারে যাচ্ছে, ডিফিউশন লেয়ারে সেটা ডাবল লেয়ারে যাচ্ছে। চলো দেখে আসি কি কি ঘটনা কোথায়। প্রথমে বলা হচ্ছে, 1 মিনিট আছে, কেটে যাবে অবশ্য, আবার একটু জয়েন করো। Dye disperse in the dye bath. But most of the dye solution are molecular and partially ionized or steric for ions. অর্থাৎ ডিসপার্স করবে, সেটা
অ্যানায়নিক হতে পারে, নন আয়নিক, ক্যাটায়নিক, নানা প্রকার চার্জ কন্টেইন করতে পারে। Dye diffusion in the diffusion layer, dimolecules are come to the diffusion layer and fiber enter into it. Fiber কাছে আসবে, electrical double layer. All the textile fiber when immersed in the water aqueous solution acquired an electrical potential after referred as beta potential. এখানে একটা beta potential সৃষ্টি হবে, চার্জ সৃষ্টি হয়। The covalent and hydrogen bond forces which another dye to the fiber are short range. বলা হচ্ছে the covalent and hydrogen bond forces which anchor the dye to the fiber in a short range এই ডিসটেন্সে থাকে মোটামুটি 1 আর্মস্ট্রং থেকে 5 আর্মস্ট্রং।